স্বাগত ৭১ সংযোগে, সাথে আছে সৈয়দ ইশতিয়াক রেজা। নতুন নির্বাচন কমিশন গঠনে ১২ জন বিশিষ্ট নাগরিকের সাথে আলোচনা করেছে সার্চ কমিটি। এর আগে ৩১টি রাজনৈতিক দলের কাছ থেকে ৫ জন করে নামের প্রস্তাবও চেয়েছে তারা। আগামীকাল বেলা ৩টার মধ্যে নামগুলো মন্ত্রিপরিষদ বিভাগে জমা দেওয়ার কথা। এর মধ্যে গণমাধ্যমে খবর এসছে সরকারি দল আওয়ামী লীগ, বিরোধী দল জাতীয় পার্টি, সংসদের বাইরের বিরোধী দল বিএনপি সহ রাজনৈতিক দলগুলো সার্চ কমিটিতে নাম পাঠাবে এবং সেই জন্য তারা দলীয় ফোরামে বৈঠক করছে। বিশিষ্ট নাগরিকদের সাথে সার্চ কমিটির বৈঠক এবং গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়া নিয়ে আজ কথা বলবো ৭১ সংযোগে। সাথে আছেন অ্যাডভোকেট সুলতানা কামাল, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা। আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। ধন্যবাদ। নিরপেক্ষ ইসির লোকের সার্চ কমিটির মত বিনিময়ে দর্শক আপনারাও যুক্ত হতে পারেন, প্রশ্ন রাখতে পারেন, অভিমত রাখতে পারেন। আপাতত জাস্ট বৈঠক থেকেই আসলেন এবং সরাসরি আমাদের ৭১-এ এসেছেন, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। কি আলোচনা হলো প্রথমে এইটুকুই জানতে চাইব স্বাভাবিকভাবে। ধন্যবাদ। আজকে আলোচনার যে বিষয়বস্তু ছিল, আমাদেরকে যখন চিঠি দেওয়া হয়েছে সেখানে কোনো কর্মসূচি কিংবা আলোচ্যসূচি সেখানে উল্লেখ করা হয়নি। আমরা যাওয়ার পরে যে বিষয়টি আমাদের সঙ্গে ঠিক করা হলো সেটা হলো যে তারা আমাদের কাছ থেকে বোধহয় এই বিষয়টাই একটু দেখতে চাইছিলেন, বাজিয়ে নেওয়া যদি বলি সেই অবস্থায়, যে নাগরিক সমাজের কয়েকজনের কাছ থেকে এমন কোনো তারা সুপারিশ পান কিনা যে কোন ধরনের ব্যক্তি দ্বারা নির্বাচন কমিশন গঠিত হলে সেটা গ্রহণযোগ্যতা পাবে, এবং গ্রহণযোগ্যতা বলতে সবার গ্রহণযোগ্যতা পাবে, সেটা সার্বিক একটা ব্যাপার ছিল। সেটাই মোটামুটি একটা মনে হয় যে তাদের উদ্দেশ্য। আর যেটা হলো যে এটা একটা প্রক্রিয়ার শুরু হলো মাত্র, যে মত বিনিময়, যেটা আমরা অন্যভাবেও শুনেছি, আপনার কাছ থেকেও শুনেছি যে আমাদের ১২ জনকে তারা অত্যন্ত আনুষ্ঠানিকভাবে ডেকেছেন, একেবারে সরকারি একটা এর মাধ্যমে, ব্যবস্থাপনার মাধ্যমে। কিন্তু এর বাইরেও তো তারা বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলছেন। তার মানে তাদের একটা সদিচ্ছা তারা প্রকাশ করছেন কিংবা সেটার প্রকাশ ঘটাচ্ছেন। সেটা হলো যে মানুষের কাছ থেকে জানতে চাওয়া যে কারা সেই কমিশনে গেলে সেই কমিশনটা গ্রহণযোগ্যতা পাবে। কারণ কমিশনের গ্রহণযোগ্যতাটা একটা বিরাট বড় ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এখন। গ্রহণযোগ্য একটা কমিশনের মাধ্যমে যদি একটা সুষ্ঠু নির্বাচন মানুষ পায়, তাহলে হয়তো আমাদের যে এখন একটা বিরাট সংকটের মধ্যে আছি, যেটা বারবারই উচ্চারণ করা হচ্ছে অনাস্থার সংকট, সেটা থেকে আমরা উত্তরণ ঘটাতে পারবো। সেটা একটা বিরাট বড় তাগিদ আমার মনে হয় যে প্রত্যেকের ভিতরেই রয়েছে, যে কোনো সচেতন নাগরিক, দেশপ্রেমিক নাগরিকের মধ্যে রয়েছে। সেটাই মূল উদ্দেশ্য ছিল বলে আমি মনে করি। এমনিতে রাষ্ট্রপতির সাথে সংলাপ এবং পরবর্তীতে এই কমিটির সাথে আবার আপনাদের সংলাপ, সামগ্রিকভাবে এই প্রক্রিয়াটাকে কিভাবে আপনি মূল্যায়ন করবেন? আমি মনে করি যে সংলাপের তো বিকল্প গণতন্ত্রে খুব একটা বেশি খুঁজে পাওয়া যায় না, তাই সংলাপের মধ্যে দিয়ে মানুষের ভিতরে যে কতগুলি দূরত্ব তৈরি হয় কিংবা একটা ভুল বোঝাবুঝি যদি আমরা বলি, অনাস্থা কথাটা বারবারই আসছে, সেটার যে একটা পরিবেশ সৃষ্টি হয়, সেটা ভাঙার মূল উপায়টাই হচ্ছে কিন্তু সংলাপের মধ্যে দিয়ে যাওয়া এবং বিভিন্ন ধরনের মানুষের সঙ্গে সংলাপের ব্যবস্থা করা। যেমন আজকে আমরা ১২ জন যারা ছিলাম, তাদের কিন্তু যে পরিচয়গুলি আছে সমাজে, সেখান থেকে বোঝা যাচ্ছে যে তারা বিভিন্ন ক্ষেত্র থেকে এসেছেন, পেশাগত দিক থেকেও তারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন, তাদের রাজনৈতিক যে চিন্তাভাবনা রয়েছে, তাদের যে কথাবার্তা, তাদের যে অবস্থান একটা সামাজিক রাজনৈতিক ক্ষেত্রে, সেখানেও কিন্তু বিভিন্নতা রয়েছে। সেটা আমার কাছে ভালো লেগেছে যে এই সার্চ কমিটি সেই দিকে একটু নজর দিয়েছেন, যে একদম একই ধরনের মানুষজনের সঙ্গে কথা না বলে যারা ভিন্ন মত পোষণ করতে পারেন তাদের সঙ্গেও কথা বলেছেন, এবং সেই কথা কতখানি রাখতে পারবেন সেটার উপরে কিন্তু অনেকখানি নির্ভর করবে। যে এটা একটা প্রক্রিয়া, কিন্তু প্রক্রিয়ার ফলাফলটা তো মানুষ দেখতে চাইবে, প্রক্রিয়া শুধু ঠেকে থাকলে তো হবে না। ফলাফলটা দেখতে চায়, কিন্তু এই যে নাম চাওয়া, সে তো রাজনৈতিক দলগুলোর কাছে নাম চেয়েছে। কেউ কেউ বলছে ১৫৫ জন, কারণ ৫ জন করে, তা হয়তো হবে না, কারণ অনেক নাম কমন চলে আসবে। তাছাড়া যেহেতু অ্যালায়েন্স আছে, জোট আছে, হয়তো বড় দলগুলো দিলে ছোট সদস্যরা আর সেখানে নাম দেবে না। তারপরও এই যে নাম চাওয়া, এ তো গত প্রক্রিয়াটাও এমনই ছিল যেটা জিল্লুর রহমান সাহেব করেছিলেন। তাহলে এইবারের পার্থক্য কোথাও কি কিছু চোখে পড়ছে? নাম চাওয়া পর্যন্ত তো একই জায়গায় আছে। এখন পরবর্তী পর্যায়ে যদি এমন হয়, যেটা আমরা শুনছি এবং আমাদের অভিজ্ঞতায় আছে, যে জিল্লুর রহমান সাহেবের কাছে যে নামগুলি দেওয়া হয়েছিল, অভিযোগটা বারবারই আসছে যে রাজনৈতিক দলগুলি যে নাম দিয়েছিল সেই নামগুলি থেকে কোনো নামই নেওয়া হয়নি সেবার। তাহলে আর নাম চাওয়া হলো কেন? আমরা আশা করব যে গতবারের অভিজ্ঞতা থেকে
এবং আমাদের এই যে ইদানিংকালে নির্বাচন নিয়ে আমাদের মনের মধ্যে যেরকম একটা দোলাচলের সৃষ্টি হয়েছে, মানুষ ভাবছে যে এই নির্বাচন সুষ্ঠু হবে কি হবে না, নির্বাচন কমিশন কিভাবে বিষয়গুলি দেখবে, তাদের যে ক্ষমতা, তাদের যে দায়িত্ব দেওয়া হবে সেটা তারা কেমনভাবে পালন করবে, এই সমস্ত প্রশ্নেরই কিন্তু একটা নিরসন ঘটতে পারে যদি দেখা যায় যে প্রক্রিয়ার প্রথম থেকেই যেটা জনগণ চাইছে, যেটা বিভিন্ন সেক্টর থেকে যে পরামর্শগুলি আসছে সেই পরামর্শগুলি গুরুত্ব সহকারে নেওয়া হচ্ছে এবং সেটার একটা প্রতিফলন সিদ্ধান্তের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। আরেকটা কথা, আমি অন্য আলোচনা এই বিষয়ে আলোচনা করব, কিন্তু তার আগে এই যে একটা ভালো নির্বাচন কমিশনের কথা সবাই বলছে, যারা বিরোধী অবস্থানে আছে তারাও বলছে, যারা সরকারি অবস্থানে আছে তারা বলছে, বিশিষ্ট নাগরিকরা বলছে, গণমাধ্যম বলছে, এটার মাধ্যমে কি আপনার মনে হয় না যে একটা নির্বাচনের জন্য গণমাধ্যমকে আসলে শেষ পর্যন্ত ভালো নির্বাচন কমিশনকে শেষ পর্যন্ত একটা প্রতিপক্ষ বানিয়ে ফেলা হচ্ছে? কারণ ভালো নির্বাচন তো শুধু একা কমিশন করতে পারবে না। না, এটা আমি আজকে ওখানে আলোচনায় বলেছি এবং বিভিন্ন সময় আমার কিন্তু যখন মন্তব্য নেওয়া হয় তখন আমি বলে থাকি যে একা নির্বাচন কমিশনের পক্ষে কিন্তু একটা সুষ্ঠু নির্বাচন দেওয়া সম্ভব নয়, এই কারণেই যে তারা শুধু নির্বাচনটা নির্বাহ করে দেবে, পরিচালনা করে দেবে, আর তো কিছু না। কিন্তু নির্বাচনের মূলত যারা স্টেক হোল্ডার যাদেরকে বলে সেটা তো হচ্ছে জনগণ, এবং আরও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্টি এখানটা হচ্ছে রাজনৈতিক দলগুলি। জনগণ অবশ্যই, জনগণ আর রাজনৈতিক দলগুলি যদি আসলে আন্তরিকভাবে সততার সঙ্গে বিবেক দিয়ে চায় যে না নির্বাচনটা সুষ্ঠু হতে হবে, তাহলে নির্বাচন অবশ্যই সুষ্ঠু হবে। এখানে অবশ্য নির্বাচন কমিশনের যে দায়িত্বটা থাকবে যে যেখানে কোনো অনিয়ম হচ্ছে, যেখানটায় কোনো গণ্ডগোল হচ্ছে, যেখানটায় অন্যায় কোনো আচরণ কেউ করছে, সেটাকে দমন করার এখতিয়ার কিন্তু তাদেরকে দেওয়া হয়, পূর্ণ এখতিয়ার তাদের থাকে। সেটা তারা একদম সততার সঙ্গে কতখানি ব্যবহার করছেন সেটা কিন্তু দেখতে হবে। সেখানে নির্বাচন কমিশনের উপযুক্ততা একটা ব্যাপার। আজকে যে আলোচনায় কিছুটা এই কথাটাও এসেছে যে যারা নির্বাচন কমিশনে যাবেন, কিংবা সেটা বোধহয় সবার জন্যই প্রযোজ্য হতে পারে ক্ষেত্র বিশেষে, সেটা হলো তারা যেন মনে না করেন যে এটা তাদের প্রতি একটা উপহার বিশেষ কিংবা একটা সুযোগ, একটা সুবিধা, কিন্তু এটা একটা নৈতিক দায়িত্ব। হ্যাঁ, আসবো আলোচনা, একটা বিরতির সময় হয়েছে। দর্শক, আপনারা দেখছেন ৭১ সংযোগ, একটা বিরতি, সঙ্গে থাকবেন। আরেকবার স্বাগত ৭১ সংযোগে। দর্শক, নির্বাচন কমিশন গঠনের জন্য যে সার্চ কমিটি, তারা আজ বিশিষ্ট নাগরিকদের ১২ জনের সাথে কথা বলেছেন। সেখান থেকে এসে আমাদের সাথে এবার যুক্ত হয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন, সাবেক নির্বাচন কমিশনার। আপনাকে স্বাগত এবং আপনাকে দিয়ে শুরু করি এ পর্বের আলোচনা। আপনার কাছে আসছি, তবে একজন দর্শক আছেন, সে শুনে আপনার কাছে আসছি। দর্শক, আপনার পরিচয় দিয়ে কার কাছে প্রশ্ন রাখছেন বলুন। আমি ফরিদ আহমেদ বলছি, ঢাকা থেকে। আমি অ্যাডভোকেট সুলতানা কামালের কাছ থেকে, ম্যাডামের কাছ থেকে একটু প্রশ্ন করছি, অনুগ্রহপূর্বক উত্তর দিবেন। যে অবস্থান এখন আমরা দেখতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ ভালো, আমাদের গণতন্ত্রের জন্য খুবই ভালো একটা পরিবেশ, এবং আজকে বিশিষ্ট নাগরিকেরা এখানে যে উদ্দেশ্যে এসেছেন সেটাও ভালো। আমরা দেখতে পাচ্ছি যে অবস্থানে পৌঁছানোর জন্য যা করা হচ্ছে সেটাও ভালো। বাট আমার কথা হচ্ছে, বিপরীত পক্ষ থেকে আমি বলতেই পারি, বিএনপির পক্ষ থেকে এই যে একটা আগে কথা ছিল তত্ত্বাবধায়ক সরকার, সেখান থেকে সরে এসে সহায়ক সরকার। এখন শক্তিশালী কমিশন গঠন হলো বিভিন্ন ব্যক্তির পরামর্শক্রমে, বাট ওই পর্যায়টা যেটা সহায়ক সরকার নির্বাচনকালীন, সে সম্বন্ধে কোনো কিছু হচ্ছে কিনা? ধন্যবাদ আপনাকে। আমার মনে হয় যে বিরতির ঠিক আগে আপা কিন্তু এই কথাটাই বলছিলেন যে শুধু একা নির্বাচন কমিশন বড় কিছু করতে পারবেন না, স্টেক হোল্ডার যারা আছে, সরকার এবং রাজনৈতিক দল এবং জনগণ, তাদের সহযোগিতা লাগবে। আপনার প্রশ্নের উত্তর আপা দেবেন, কিন্তু আমি ব্রিগেডিয়ার সাখাওয়াত আপনার কাছে আসছি আলোচনা থেকে। উত্তর দিয়ে দিতে পারো না, সহায়ক সরকারের ব্যাপারে তো বিএনপি এখন পর্যন্ত আর নতুন করে কিছু বলছে না। আর আজকে আমাদের যে আলোচনাটা ছিল, যদি একটু স্মরণে রাখি আমরা, যে সেটা ছিল যারা সার্চ কমিটি হিসাবে কাজ করছেন তারা আমাদের সঙ্গে মত বিনিময় করতে চেয়েছিলেন যে কোন ধরনের নির্বাচন কমিশন হলে সবার কাছে গ্রহণযোগ্য হতে পারে সেই সম্পর্কে একটা ধারণা নেওয়ার জন্য।
কাজে আজকে আর এর বেশি কিছু আলোচনা হয় না। এই মুহূর্তে আপনাকে নতুন কোনো খবর আমি দিতে পারছি না। ধন্যবাদ। আলোচনা থেকে ফিরলেন, কেমন আলোচনা হলো আপনার কাছ থেকে একটু জানতে চাইব। প্রথমত হলো যে আমি এই উদ্যোগকে সাধুবাদ জানাই, এই কারণে যদিও এই সার্চ কমিটি গঠন করার পর নানানভাবে সার্চ কমিটি নিয়ে অনেকে কথাবার্তা বলেছেন, সেটা উত্তোলন করাতে হয়তো তাদের এই উদ্যোগ যে সবাইকে নিয়ে একটু আলোচনা করা, তো আলোচনা করার মধ্যে তো আমি মনে করি যে এটা একটা পজিটিভ একটা বিষয়। এখন আমরা আমাদের মতামত দিয়েছি, আমাদের মতামত অভিন্ন একটা মতামতই বলতে পারেন। এখানে সুলতান আপা এখানে সামনে আছেন, হয়তো উনি অত টেকনিক্যালি বলেন না যতখানি টেকনিক্যালি আমি বা আমার যারা নির্বাচনে কাজ করেন তারা বলেছেন, কিন্তু এই বিষয়টা কিন্তু একেবারে অভিন্ন, স্পিরিটটা এক। কারণ হচ্ছে যে যদিও আমরা এটা জানি যে একটা ইলেকশন কমিশনের নির্বাচনটাকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন করে না, যার পুরো ডেফিনেশন হয়তো আপনার সময়ের অভাবে আমি দিতে পারবো না, বাট সেখানে সহায়ক শক্তি আছে। সেই সহায়ক শক্তির ভিতরে প্রথমেই আসে কিন্তু গভর্নমেন্ট অফ দ্য ডে। গভর্নমেন্ট অফ দ্য ডে যদি সহায়তা না করে তাহলে ইলেকশন কমিশনের পক্ষে একা নির্বাচন করানো সম্ভব নয়। ইলেকশন কমিশন অন্য অনেক পদক্ষেপ নিতে পারে, কিন্তু সেই পদক্ষেপগুলো নেগেটিভ পদক্ষেপ হবে। পজিটিভ পদক্ষেপে যদি একটা ইলেকশন করাতে হয় তাহলে সহায়ক শক্তি বলতে যারা আমরা বুঝি, গভর্নমেন্ট অফ দ্য ডে, অল পলিটিক্যাল পার্টিস, এই অল ইনক্লুসিভ ইলেকশন করতে গেলে নির্বাচন কমিশনকে যে ধরনের কাজ করতে হবে সেই কাজের উপযোগী মানুষের প্রয়োজন, যাতে অল ইনক্লুসিভ ইলেকশন তিনি করাতে পারেন। এবং না করাতে পারলে তার বিপরীতে তিনি কী করবেন সেই ধরনের পদক্ষেপ নেওয়ারও তার মতো ওই ধরনের থাকতে হবে। এখন আমাদের যে মানে বিশ্বব্যাপী যে গণতান্ত্রিক একটা রিসার্জেন্স হচ্ছে, পার্টিকুলারলি এমার্জিং ডেমোক্রেসিগুলোতে যেগুলোকে বলা হয়, সেখানে নির্বাচন কমিশন একটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইনস্টিটিউশন করেছে। এবং আমাদের কনস্টিটিউশনে যদি দেখেন তাহলে কনস্টিটিউশনাল সেন্ট্রালিটিতে কিন্তু ইলেকশন কমিশন আছে। এবং এই আমাদের কনস্টিটিউশনে পড়লে আপনি দেখবেন যে এই এমনভাবে ইলেকশন কমিশনকে বিস্তৃত করা হয়েছে যে সেখানে প্রচণ্ড পাওয়ার দেওয়া আছে। কিছু পাওয়ার তো রিটেন আছে, কিছু প্লেনারি পাওয়ার আছে, কিছু অন্যান্য আইনের ভিতরে পাওয়ারটা দেওয়া আছে। এই পাওয়ারগুলো দেওয়ার একমাত্র কারণ হচ্ছে সো দ্যাট দে ক্যান ডেলিভার এ ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন। তো এই সমস্ত নিয়েই যখন আলোচনা হচ্ছে এখন, কারণ আমাদের অতীত অভিজ্ঞতা খুব সুখকর বলে মনে হয় না, যে কারণে এই কাজগুলো হচ্ছে, তো সেইখানেই কিন্তু আমরা এই মতামতগুলো দিয়েছিলাম। আমি কিছু টেকনিক্যাল মতামত দিয়েছি, ওনারা হয়তো টেকনিক্যাল মতামত অতটা দেন নেই, কিন্তু বিষয়টা যেটা আমরা বলেছি যে আমরা চাই এমন একটা ইলেকশন কমিশন যেটা বিতর্কের ঊর্ধ্বে থাকবে। বিতর্ক হয়তো হবেই, বিতর্ক 100% আমরা ছিলাম, আমাদেরকে নিয়ে হয়েছে, কিন্তু বিতর্কের ভিতরে যারা পজিটিভ কাজ করতে পারবে এবং পজিটিভ কাজ করে তাদের পারসেপশন, পাবলিক পারসেপশনটা গ্রো করতে পারবে, সেই ধরনের মানুষ। একটা প্রশ্ন প্রায় ওঠে যে অরাজনৈতিক ব্যক্তি, রাজনৈতিক সম্পর্ক আছে বা রাজনৈতিক দর্শন আছে এমন ব্যক্তি না থাকা, এটা কি খুব না? রাজনৈতিক দর্শন শোনেন, প্রত্যেকেরই একটা রাজনৈতিক মতবাদ আছে, আমার আছে, আপনার আছে, সকল সংশ্লিষ্টতা হয়তো, কিন্তু কতগুলো জায়গা আছে যেখানে আপনি এই ধরনের মানুষকে এই ধরনের একটা ইন্ডিপেন্ডেন্ট নিরপেক্ষ জায়গায় রাখতে পারেন না। এটা ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড। ওটা হচ্ছে আমি যদি কোনো রাজনৈতিক দলের সাংগঠনিক সম্পাদক ছিলাম, কিছু ছিলাম, এটা ছিলাম, ছাত্রলীগের ছিলাম বা ছাত্র দলের ছিলাম বা টিচার্স অ্যাসোসিয়েশনের মধ্যে ছিলাম, ডাইরেক্টলি দোজ যারা ইনভলভ। এখন আমার ভিতরে একটা হয়তো আমার একটা মতবাদ থাকতে পারে, কিন্তু আমি যখন একটা চেয়ারে বসবো, আমি যখন একটা ওথ নেব, সেই ওথটা যখন আমার নিউট্রালিটি গুরুত্বপূর্ণ। ইভেন তো একটা ভালো রাজনীতি করা মানুষ, দেখুন আমরা উই আর টকিং অ্যাবাউট ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন কমিশন। ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন কমিশনও আবার কতগুলো জাত আছে। যেমন ধরুন একটা আছে অল জাজেস ইলেকশন কমিশন, আমাদেরটা হলো এক্সপার্ট বেসড। অল জাজেস, ওখানে বলাই আছে যে শুধু জাজেসরা হবে, পাকিস্তানে যেরকম আছে। আবার কতগুলো আছে পলিটিক্যাল পার্টি বেসড, প্রত্যেক পার্টি তাদের রিপ্রেজেন্টেটিভ ইলেকশন কমিশনে পাঠায়, সেখানে তারা ইলেকশনটা করে। সো এটাও আছে যে পলিটিক্যাল পার্টির লোকও কিন্তু ডাইরেক্টলি ইলেকশন কমিশনে পার্টিসিপেট, বা পলিটিক্যাল পার্টির লোক বলতে আমি মনে করি ধরুন উনি সুলতান আবার যদি কোনো পার্টি করেন তাহলে ওনাকে পার্টির তরফ থেকে পাঠানো হয়। কিন্তু আমাদের এখানে যেটা আমরা দেখি ওটা হচ্ছে যেটা আমরা সাধারণত যেটা মনে করি পার্টি লয়্যালটি। আপনি যখন এক জায়গায় বসেন তখন আপনি ভুলে যান না ওই পার্টি লয়্যালটি, ব্লাইন্ড লয়্যালটি যেটা সেইখানে সমস্যাটা হয়।
এবং সেইটা যদি কাজের মধ্যে এবং চলে সেটা আসে, কাজের মধ্যে রিফ্লেক্ট করে, সেটাই। সেটা হলো কাজের মধ্যে রিফ্লেক্ট যদি করে তাহলে সেটা আমি একটু আগের প্রশ্নের প্রেক্ষিতে এই কথাটা বলি যে আমরা বোধহয় এই জিনিসটা একটু ভালো করে খেয়াল রাখা দরকার যে আমার যখন রাজনীতি সম্পৃক্ত আমরা বলি তখন কিন্তু আমাদের মনে রাখা উচিত যে দলীয় রাজনীতিতে সম্পৃক্ত যারা, দলীয় রাজনীতি, তাই না সাখাওয়াত ভাই? নিশ্চয়ই আমরা exactly. একমত সেখানটা, কারণ আমাদের প্রত্যেকেরই তো রাজনৈতিক দর্শন বাইগন থাকবে, তাই না? political. হ্যাঁ, অবশ্যই। এবং আমি নিজেকে অত্যন্ত স্পষ্টভাবেই বলতে চাই যে আমি ভীষণভাবে রাজনীতি সচেতন এবং রাজনীতি সম্পৃক্ত একজন মানুষ, কারণ আমার যে কাজটা আমি করি মানবাধিকারের ভীষণভাবে রাজনীতির বাইরে নয়, যে ওইটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। যেটা সাখাওয়াত ভাই বলেছেন যে আমি আমার রাজনৈতিক আনুগত্য যেখানেই থাকুক না কেন, আমি যেই দায়িত্বটা পালন করছি সেই দায়িত্বটা আমি দ্যাট মাস্ট নট রিফ্লেক্ট বিবেকের সঙ্গে কাজ করতে পারছি কিনা, একদম ওথ বাউন্ড একটা ব্যাপার, সেখানে আমার রাগ অনুরাগের ব্যাপার যাতে কোনোভাবেই না আসে। সেটা তো সরকার চালনা করাতে আসবে। আমি যদি বিশেষ করে আমি যে মানবাধিকারের কাজ করি, আমাকেও কি সেই বিষয়টা মেনে চলতে হয় না, যে আমার যতটাই আমার আদর্শ যাই থাকুক। নির্বাচন কমিশন নিয়ে এত যে এক্সপেকটেশন, সেখানে আমি আবারও সেই প্রশ্নটা আসছি, রাজনৈতিক দলগুলো, এই যে উনি যেটা বলছিলেন যে এটি একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রতিষ্ঠান, সংসদ একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রতিষ্ঠান, সেইটা নিয়ে কথা বলছে রাজনৈতিক দলগুলো, কিন্তু নিজেরা কতটা প্রাতিষ্ঠানিক হতে পেরেছে সেটা অবশ্য এখন সমালোচনার মধ্যে গেলে তো অনেক সমালোচনাই করা যায়। আজকেও যে কথাগুলি বারবার উঠে আসছে, আমি ওই মিটিংয়েও একটুখানি বলেছিলাম, সাখাওয়াত ভাইয়ের সঙ্গে এখানেও আলোচনা করতে পারি আপনাদের সঙ্গে, সেটা হলো যে এত দুঃখের একটা অবস্থানে আমরা চলে গেছি। সেটা হলো যে যাদের হাতে আমরা দেশ পরিচালনার ভারটা দেব, তাদের উপরেই যেন আমাদের সবচেয়ে বেশি অনাস্থা এখন নিজেদেরও তৈরি হচ্ছে, এবং নিজেরা পরস্পরকে, আমি সেটাই বলতে যাচ্ছি যে জনসাধারণ যতটা না তাদের উপরে অনাস্থা প্রকাশ করে, তারা পরস্পরের প্রতি কিন্তু অনেক বেশি অনাস্থা প্রকাশ করে এবং অনাস্থা জনিত কাজকর্মগুলি করে, যেটা নিয়ে এমন একটা জায়গা আমাদেরকে ঠেলে দিয়েছে, যার ফলে হচ্ছে যে আজকে আমরা বারবারই বলছি যে যদি কোনো একটা প্রতিষ্ঠান হয়, যে প্রতিষ্ঠান স্বাধীনভাবে কাজ করতে হবে, তারা কোনোভাবেই যেন রাজনীতির সঙ্গে সম্পৃক্ত কিংবা দলীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকতে পারে না। কিন্তু সাখাওয়াত ভাই যে কথাটা বললেন, আমি এটা আবার নতুন করে শিখলাম যে অনেক নির্বাচন কমিশন তো রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়েই হতে পারে। সেটা যদি আজকে আমরা যে তত্ত্বাবধায়ক সরকারের কথা বলি, সেখানেও তো ঘুরে ফিরে ওই একই কথা এসেছে যে বিভিন্ন মতের লোকজন যেন তত্ত্বাবধায়ক সরকারে থাকে। তো ঠিক সেইভাবে তত্ত্বাবধায়ক সরকার না হয়েও একটা নির্বাচন কমিশনও তো সেরকম হতে পারতো, যেখানে সব দলের প্রতিনিধিরা রয়েছেন এবং তারা সেখানে এমনভাবে কাজটা করবেন যাতে করে কোনোভাবেই কোনো ধরনের, যে কথাটা একটু আগে বললাম যে রাগ অনুরাগের বিষয়টা তাদের কাজের মধ্যে দিয়ে প্রতিফলিত না হয়। যেন সাখাওয়াত, আপনার কাছে এই বিষয়টাই যে এই যে রাজনৈতিক দলগুলো, তারা, আপনি তো বলছিলেন যে ওয়ান অফ দ্য মেজর স্টেক হোল্ডার্স তারা গভর্নমেন্টের পাশাপাশি, কিন্তু এইখানে যদি নিজে একে অন্যকেই বিশ্বাস করতে পারছে না, শেষ পর্যন্ত কমিশনের উপরে অতি এক্সপেকটেশন কিনা অথবা প্রত্যাশার চাপে কমিশন পড়ে কিনা। মুশকিলটা হলো কি, মানে আমাদের আনফরচুনেটলি সুলতানাবাদ একটা প্রত্যাশার চাপেও তো পড়তে হয়। প্রত্যেকটি রাজনৈতিক দল মনে করে যে ইলেকশন কমিশন তার মতো করে কাজ করতে হবে, মানে উনি এটা চাচ্ছেন, সেটা না 100% যদি ফুলফিল না হয় তাহলে এটা পার্টিজান ইলেকশন কমিশন। এখন সেটা যে সরকারি দল হোক, সরকারি দল অনেক সময় মুখ দিয়ে কিছু বলে না, তার কারণ বললে পরে তাদের একটু অন্যরকম মনে হবে, কিন্তু প্রত্যেকটি, আমার অভিজ্ঞতা, প্রত্যেকটি দল মনে করে যে তার কথাগুলোর মতোই সবকিছু যেন হয়। এখন তত্ত্বাবধায়ক সরকারের উপরেও কিন্তু প্রায় বলতে গেছে একটা সময়। এখন যেটা সমস্যা হচ্ছে, এই জায়গায় ইলেকশন কমিশনের উপরে এক ধরনের একটা চাপ পড়ে, কিন্তু সেইখানেই প্রয়োজন হচ্ছে আপনার ওই ধরনের কতটা মোকাবেলা করে, ওই ধরনের মানুষ যারা প্রত্যেকটাকে মোকাবেলা করবে। যেমন আমি আজকেই বলছিলাম যে পেশেন্স, আমরা এমন এমন দলের সাথে কথা বলছি, মানে বড় দল না হলেও মাঝারি ছোট দল, 1 ঘন্টা বক্তৃতা দিয়ে গেছে, মানে আমরা কোনো কথাই বলতে পারিনি। 1 ঘন্টা এরকম মুখে হাত দিয়ে এরকম বসে থাকতে শুনতে হচ্ছে প্রত্যেকটা কথা, কখন মানে ইন্টারাপ্ট আমরা করিনি, 1 ঘন্টা খানিক ধরে ধরে শুনছি। অনেকে আমি বলছি এরকম শুনলেন কীভাবে স্যার, কিন্তু কথাটা হচ্ছে কি, ওইখানে আপনার সেই জন্য যে লোকগুলো থাকবে তাদের কতগুলো এক্সট্রা কিছু মেরিটও থাকতে হবে। অ্যাডমিনিস্ট্রেশন, ইয়েস, আপনার কিছু পেশেন্স না থাকে, আপনি যদি ডিল করতে না পারেন প্রত্যেকের সাথে, এখন প্রত্যেককে বুঝতে হবে যে কার সাথে আপনি কীভাবে ডিল করবেন, সেটা যদি আপনি বুঝতে পারেন তাহলে, এখন আমাদের যেটা বললাম যে ওয়ার্ল্ড ওয়াইড ইলেকশন একটা কমপ্লেক্স ইস্যু হয়ে গেছে। ইটস নট দ্যাট সিম্পল যে গেলাম বারোটা বা করে ফেললাম। যারা পরিচালনা করে তাদের জন্য ইট ইজ এ ভেরি কমপ্লেক্স ইস্যু। এটাকে বলা হয় বিয়ন্ড ইলেকশন। ইলেকশন হলো 1 দিনের জন্য, কিন্তু 1 দিনের আগে
এবং একদিনের পরে এই যে আপনার কতগুলো কার্যক্রম আছে যেটাকে হোল সিস্টেমকে, যেটাকে আমরা ইলেকট্রাল গভর্নেন্স বলি, সেইখানে আপনার বেশ জটিলতা সৃষ্টি হয়। পরশু দিন তো আরো বিশিষ্ট 5 জনের সাথে তারা বসবেন এই সার্চ কমিটি, এই বৈঠকগুলো হচ্ছে, কিন্তু আমি তো জানি না। হ্যাঁ, তারা হলেন গোলাম সরোয়ার, মাহফুজা নাম, জেনারেল আব্দুর রশিদ, গণমাধ্যমে এদের কথা শোনা যাচ্ছে, আবু হেনা এবং রুকনুদ্দিন মাহমুদ। প্রশ্ন উঠেছে বিশিষ্ট জনদের সাথে বসছে, কিন্তু কেউ কেউ সাধারণ মানুষের সাথে আলোচনার কথা বলছে, এই প্রক্রিয়াটা কি হতে পারে? এখন ওনাদের হাতে সময় নেই। এখন অনেক জায়গায় হয়, অনেক গণশুনানি হয়। সাধারণ মানুষ বলতে তো এখন আপনি সব লোককে দেখতে পারবেন নিশ্চয়ই নাই, হয়তো রিপ্রেজেন্টেটিভ হবে, প্রতিনিধিত্বশীল হবে। হ্যাঁ, বিভিন্ন সামাজিক প্রেক্ষাপট থেকে আপনি বিভিন্ন রিপ্রেজেন্টেটিভ করতে পারবেন। এখন সেটা আমি জানি না যে সেটা করার সময় আছে কিনা। সেটা একটা ব্যাপক প্রক্রিয়া। আর 10 কার্য দিবসে 3 দিন তো চলেই গেছে। 10 কার্য দিবসে এবং গেজেটের ভিতরে 10 কার্য দিবসে বলা আছে। এবং আরও মুশকিল হলো যে ইলেকশন কমিশনের জন্য যে নামগুলো বিভিন্ন দল পাঠাবে, 31টা দল, 31 × 5, তা হয়তো হবে না, কারণ অনেক কমন নাম থাকবে। কমন নাম থাকলেও তো নামগুলো তো অ্যালায়েন্স আছে, যেহেতু জোটের নামে হয়তো অন্যরা শেয়ার করবে। বিষয়টা হলো যে এইগুলো আপনার কতখানি তারা শিফট করতে পারবে সেটাই দেখবেন। আমাদের সাথে একজন দর্শক আছেন। দর্শক, আপনার পরিচয় রেখে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। আমি মোশাররফ হোসেন বলছি। আমার প্রশ্ন, এখানে দুজন বিশিষ্ট আলোচক আছেন, সাখাওয়াত স্যার এবং সুলতানা কামাল ম্যাডাম। তো দুজনের কাছে আমার প্রশ্ন যে সার্চ কমিটি বিশিষ্ট নাগরিক 12 জনকে আহ্বান করছেন, তারা আজকে মিটিং করেছেন। মিটিং করে সদ্য তারা এসে আবার 71 টিভিতে জয়েনও করেছেন। তো আমার প্রশ্ন হলো যে আগামীতে আরো 5 জনের সঙ্গে সার্চ কমিটি মিটিং করবে, আরো বিশিষ্ট নাগরিকদেরকে হয়তো আহ্বান করবে আলোচনার জন্য। তো এনাদের মধ্যে কেউ ভবিষ্যতে নির্বাচন কমিশনার বা সিইসি নির্বাচন। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনি থাকুন আমাদের সাথে, আপনার প্রশ্নের উত্তর তারা দেবেন। আমাদের একটা বিরতির সময় হয়েছে, একটা ছোট্ট বিরতির পর ফিরে আসি। দর্শক, সঙ্গে থাকুন। আরেকবার স্বাগত 71 সংযোগে। সুলতানা কামাল, বিরতির আগে একজন দর্শকের প্রশ্ন ছিল, আপনারা কেউ নির্বাচন কমিশনারের দায়িত্ব নেবেন কিনা? আচ্ছা, এটা আমি যেভাবে দেখেছি বিষয়টাকে, আমি সেইভাবে উত্তরটা দেই। সেটা হলো যে আমাদেরকে যেহেতু মত বিনিময়ের জন্য ডেকেছেন, আমরা কিন্তু মোটামুটিভাবে সার্চ কমিটি যেটা আছে তাদের একটা সহযোগী ভূমিকা এখানে পালন করেছি, তাই না? কাজে যারা সার্চ কমিটিতে আছেন কিংবা এখানে সহযোগী ভূমিকা পালন করছেন, আমার ধারণা যে তাদের আসলে এই কমিশনে যাওয়ার সুযোগটা সীমিত হয়ে যায়। যেমন সাবজেক্ট কমিটি থাকে অনেক ক্ষেত্রে, যে যারা সাবজেক্ট কমিটির সদস্য হন তারা কিন্তু আর সেই পদের জন্য কখনো যোগ্য বলে বিবেচিত হন না। তো আমি সেইভাবে নিজেকে অযোগ্য বলে মনে করছি। আপনি কি এই বিষয়ে কিছু বলবেন? না, আমাদের দেশে আমি মনে করি আমাদের যে আরও যোগ্য ভালো লোক আছেন, যারা ফ্রেশ, যারা আরও ইম্পর্টেন্স দিতে পারবেন। কোন পত্রিকায় কলাম হয়েছে যে এই 12 জন থেকেই করা যেত, খামাখা সময় নষ্ট করছে আলোচনা। এখন অনেকের সবার মতামত, আর সেই মতকে তো আর আমি বলতে পারবো না যে দ্বিমত, কত রকমের মতামত বাজারে। আপনার কাছে আসি যে নির্বাচন কমিশনের জন্য আমরা সার্চ কমিটি দেখছি, মতামত দেখছি, মত বিনিময় দেখছি, কিন্তু এই অ্যাডহক প্রসেস কতদিন? আমাদের তো একটা আইন দরকার। না, এটা আজকে যেটা ক্লিয়ার করলেন সংস্থাপন মন্ত্রণালয়ের সচিব, সচিব যে মাননীয় রাষ্ট্রপতি অলরেডি বলেছেন যে একটা আইন হবে এবং আইনটা প্রসেসের মধ্যে আছে। যেহেতু সময় সংক্ষিপ্ত, এবার সে আইনটি করে এই প্রসেসটা করা হতে ডিফিকাল্ট হতো। আমিও মনে করি যে একটা আইন যখন করা হবে, কারণ এটা অনেক সুদূর প্রসারী আইন, এটা চট করে একটা আইন করলে পরে হুট করে, কারণ এটা তো লং টার্ম ইনস্টিটিউশনাল ল। সেখানে সুলতানা কামাল আরও ভালো বলতে পারবেন আইনজ্ঞ হিসাবে। এই ধরনের একটা আইন করতে গেলে অনেক আলোচনার প্রয়োজন আছে। সেটা পলিটিক্যাল আলোচনা হতে পারে, সেটা সুশীল সমাজের সাথে আলোচনা হতে পারে, সেটা বিশেষজ্ঞ পর্যায়ে আলোচনা হতে পারে। কারণ আপনি একবার একটা আইন করলেন,
সেই আইনটা আপনি 2-3 দিন পরে তো চেঞ্জ করতে পারবেন না। এবং এটা অনেকটা টেকনিক্যাল আইন, এটা একদম স্ট্রেট একটা কোনো আইন নয়, এটা অনেক টেকনিক্যাল আইন। কয়টা স্টেপে আপনি, এটার ভিতরে অনেক ডিটেইলস আছে, কয়টা স্টেপে আপনি রাখবেন এই ফিল্টারিং প্রসেস, সেই ফিল্টারিং প্রসেসটা কোন জায়গায় যে শেষ হবে, সেখান থেকে কিভাবে যাবে। কাজে আইনের করার পরে এর উপরে কাজ হবে রুলস তৈরি করা, এর উপরে তৈরি হবে টিওআর তৈরি করা যারা এই প্রসেসে থাকবেন তাদের জন্য। তো কাজেই আইনটা আপনি, হ্যাঁ, যে কোনো আইন এখন আপনি সংসদে 3 দিনে পাস করতে পারেন, কিন্তু সেটার যে একটা সুদূরপ্রসারী বিষয়, কারণ আমরা কিন্তু ডিলিং উইথ এ ডেমোক্রেটিক প্রসেস, এটা মনে রাখবেন যে এটা যে কোনো আইন তৈরি করে দিলাম, পুলিশে ধরলো, পুলিশে ইমপ্লিমেন্ট করলো, ওটা নয়। দিস ইজ নট দিস ইজ টোটালি এ ডেমোক্রেটিক প্রসেস। এই আইন যদি কোনো রকম ফল্টি হয়, আইন যদি অন্যরকম হয়, তাহলে আপনার প্রসেসের ভিতরে একটা সমস্যার সৃষ্টি হবে। আমরা তো সেই ধরনের আইন করতে চাই না। আমি নিজেই মনে করি, আমি নিজেই বলেছি, আইন করতে হলে একটু সময় নিয়ে করা, এবং যেহেতু সময়, আপনিও কি এই বিষয়ে কিছু না? অবশ্যই এই আইনটা আমার মনে হয় যে খুবই জরুরি করাটা। তবে যেটা সাখাওয়াত ভাই বললেন এবং আমরা সবাই একমত যে এটা একটু ভেবেচিন্তে সময় নিয়ে করা এই জন্য প্রয়োজন, যে কথাটা সাখাওয়াত ভাই পরিষ্কার করে বলেছেন যে এটা কোনো ফৌজদারি কিংবা কোনো দেওয়ানি আইন না, সেরকম সহজ না। এটা একটা সাংবিধানিক নির্দেশনার ভিত্তিতে এমন একটা ফলাফল আমাদেরকে দিতে হবে এই আইনের মাধ্যমে যেখানটায় একটা প্রতিষ্ঠান সুষ্ঠুভাবে কাজ করতে পারবে। তবে একটা কথা এখানে নীতিগতভাবে বলি যে এই আইনের তৈরি করার পক্ষে আমি ভীষণভাবেই সমর্থন দিব, এই কারণে যে আইনটা হয়ে গেলে এখন যে অনেক ভুল বুঝাবুঝির কারণ আছে, যেখানটায় মনে হচ্ছে যে নির্বাচন কমিশন নিজের ইচ্ছা মতন কাজ করছে, নিজের রাগ অনুরাগ এখানে প্রতিফলিত করছে, কিংবা তাদের ইচ্ছা অনিচ্ছার অনেক কিছু এখানটায় নিয়ে আসছে, সেটার সুযোগটা অনেক কমে যাবে। তার ফলে যে ভুল বোঝাবুঝির যে একটা ব্যাপার চলছে, অনাস্থা বাদানুবাদের যে অবস্থার মধ্যে আমরা পতিত হয়েছি, সেটা থেকে বার হওয়ার কিন্তু একটা প্রক্রিয়া আমরা সেখানে পাবো। আপনার কাছে জানতে চাইবো, আমরা দেখতে পাচ্ছি যে সার্চ কমিটিতে সব রাজনৈতিক দলই প্রায় নাম দিতে যাচ্ছে, যদিও কমিউনিস্ট পার্টি বলেছে তারা দিবে না, তবে বেশিরভাগ বামপন্থীরাও দিচ্ছে, আওয়ামী লীগ দিচ্ছে, বিএনপি দিচ্ছে। বিএনপি প্রথম দিন যে রিয়াকশন দেখিয়েছে এক ধরনের প্রত্যাখ্যানের মতন সার্চ কমিটিকে, কিন্তু মওদুদ আহমেদ পরবর্তীতে বলেছেন যে যারা এখানে আছেন তারা ভালো মানুষ। এক ধরনের শিফট দেখতে পাচ্ছি আমরা। এবং এই যে নাম দেওয়া, আপনার কাছে কি মনে হচ্ছে যে এই সার্চ কমিটি আসলে শেষ পর্যন্ত আস্থা পেল রাজনৈতিক শক্তির? একটা তো পদক্ষেপ আমরা দেখলাম, এই যে আস্থার পদক্ষেপ নিশ্চয়ই, যেখানটা একদম প্রথমেই বলেছিল যে প্রায় প্রত্যাখ্যানের মতোই ছিল এই সার্চ কমিটি সম্পর্কে তাদের প্রতিক্রিয়া, কিন্তু পরবর্তী সময়ে যখন তারা নামটা দিতে রাজি হয়েছেন, তার মানে যেই তীব্র একটা মনোভাব ছিল এদের প্রতি, বৈরী মনোভাব ছিল, সেটা কিছুটা প্রশমিত হয়েছে এবং তারা হয়তো এটা ভাবছেন যে আচ্ছা দিয়েই দেখি না কেন, যদি এটার মাধ্যমে কোনো রকম কাজ হয়। তা আমার মনে হয় যে এটা অত্যন্ত ইতিবাচক একটা মনোভাবের পরিচয় আমরা এখানটায় পেলাম এবং এইভাবেই আমাদেরকে কিন্তু কাজগুলি করতে হবে। যে কথাটা আমি মনে করি যে হ্যাঁ, একটা সার্চ কমিটি হয়েছে, তারা কিন্তু অগ্নি পরীক্ষার সম্মুখীন আছেন, একেবারে সারা দেশ তাদের দিকে তাকিয়ে আছে যে তারা কিভাবে কাজটা করেন এবং সেখানে আমরা যারা প্রত্যেকেই একটা সুষ্ঠু নির্বাচন চাই, আমাদের উচিত তাদেরকে নজরদারিতে রেখে হলেও তাদের মধ্যে দিয়ে কাজটা করে জন্য কি বাধ্যতামূলক এই 5 জন থেকে নেওয়াই, যেটা আমাদের অতীত অভিজ্ঞতা থেকে তো দেখেছি সেটা না, হ্যাঁ, সেরকম ভাবে এখনো তো বাধ্যতামূলক নয়। তবে আমার মনে হয় যে এখানে একটা তো নৈতিক অঙ্গীকারের ব্যাপার আছে, তাই না? তিনি যখন সার্চ কমিটিটা করে দিয়েছেন, তার গঠিত সার্চ কমিটিকেই তিনি যদি এমন নিষ্ফলা করে দেন, তাহলে তো আর হলো না। জেনারেল সাখাওয়াত, আপনার কাছে জানতে চাইবো যে আপনি যেহেতু কমিশনে ছিলেন এবং খুব কঠিন পরিস্থিতির ভিতর দিয়ে একটা সময় পার করেছেন, সার্চ কমিটির যে রিয়াকশন আমরা দেখলাম, কমিশন গঠন হলে না জানি কি প্রতিক্রিয়া আসে, এই যে প্রতিক্রিয়া খুবই নেতিবাচক তীব্র প্রতিক্রিয়া, এই প্রতিক্রিয়া সামলে কাজ করার অভিজ্ঞতা কি আপনার? যেটা বললাম, আপনাকে ধৈর্য রাখতে হবে। মানে প্রতিক্রিয়া এখন হয়তো সবার মনোপুত কেউ তো হবে না। এখানে যদি 4 জন লোক থাকে, 3 জন লোক থাকে বা 5 জন লোক থাকে, 5 জন লোকই যে একেবারে এভরিবডি সবাইরই প্রিয় পাত্র হবে এমন তো নয়। আর আমাদের দেশের রাজনীতিক একটা সংস্কৃতি, সেটা ভালো হোক খারাপ হোক যেটাই হোক, আমাদের একটা রাজনৈতিক সংস্কৃতি এরকম হয়ে গেছে যে প্রথমে আমরা প্রত্যেক জিনিসের রিয়াকশন করি। ধরুন যদি যে সরকারে থাকে তিনি যদি বলেন এটা ভালো, তাহলে বলতে হবে এটা খারাপ। হ্যাঁ, আবার যিনি বাইরে থাকেন তিনি যদি বলেন যে না এই জিনিসটা ভালো হয়েছে, তখন বলতে হবে যে উনি ওনারই লোকেরা। তো সেইখানে এই যে বললাম আপনাকে, প্রচণ্ড চাপ থাকে কিন্তু ইলেকশন কমিশন, প্রচণ্ড চাপ। মানে এটা আমি এখন এইখানে বসে বলতে পারবো না যে কী ধরনের মানসিক চাপের। আমি একটু আমাদের নতুন অতিথির সাথে দর্শকদের পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে আলোচনা সভাতেই ছিলেন
সেখান থেকে এসেছেন অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক, রাজনৈতিক বিশ্লেষক। আপনাকে স্বাগত। ওনারা দুজন অনেক সময় পেয়েছেন, আপনার কাছ থেকে একটু জানতে চাইবো বাকি সময়টা ওনাকে দেন। আপনি কি প্রত্যাশা করছেন এই আলোচনা থেকে? শেষ পর্যন্ত আমাদের রাজনৈতিক সমাধান কোন দিকে এগোচ্ছে নির্বাচন কমিশন কেন্দ্রিক যে জটিলতা? নির্বাচন কমিশন তো মানে ভেতর থেকে জটিল কিছু না, কাজ করতে চায়, আমার ধারণা সবসময় ভালোই করতে চায়, কিন্তু নির্বাচন কমিশনকে কলঙ্কিত করে ফেলা হয়েছে। ধরেন 1970 সনের নির্বাচন হয়েছিল, তখন চিফ ইলেকশন কমিশনার ছিলেন জাস্টিস সাত্তার, যিনি পরে কিছুদিন বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ছিলেন। ওই নির্বাচন নিয়ে কোনো অভিযোগ কোনো কিছুই হয়নি। 1973 সনে যে প্রথম বাংলাদেশের জাতীয় সংসদের নির্বাচন, তখনও সেই জাস্টিস সাত্তার প্রধান নির্বাচন কমিশনার ছিলেন। নির্বাচন নিয়ে সরকারের বিরুদ্ধে, সরকারি দলের বিরুদ্ধে অনেক অভিযোগ হয়েছে, কিন্তু নির্বাচন কমিশনের বিরুদ্ধে কেউ একটি কথাও বলেননি, পত্রপত্রিকায় কিংবা অন্যভাবে। অর্থাৎ নির্বাচন কমিশনটা তখনও রেসপেক্টেড ছিল। পরবর্তীকালে দেখা গেল যে রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ, এবং আরও পরবর্তীকালে নির্বাচন কমিশন কলঙ্কিত হয়ে গেল। কিভাবে? তারা নিজেরা ভুল ত্রুটি করতে পারেন, মানুষ হিসেবে মানবীয় ভুল ত্রুটি হয়, কিন্তু তার চাইতেও বেশি পক্ষ প্রতিপক্ষ যেভাবে দাঁড়িয়েছে তাতে নির্বাচন কমিশন আত্মরক্ষা করতে পারেনি। কখনো কখনো অকারণেই তারা নিন্দিত হয়েছেন, কখনো হয়তো কিছু কারণযুক্ত হয়েছে। তো ওই যে কথাটা সাখাওয়াত সাহেব বলছিলেন যে আমাদের তো একটা দীর্ঘ ইতিহাস আছে, আমাদের রাজনৈতিক ইতিহাস, সাংস্কৃতিক ইতিহাস, ধর্মীয় ইতিহাস, আরও অনেক কিছুর। সেই দীর্ঘ ইতিহাসের মধ্যে আমাদের রাজনীতি যে কখনো খুব উজ্জ্বল ছিল এটা বলা যাবে না। এই দেশ তুর্কি, পাঠান, মোগলরা শাসন করেছে, তারা বাইরে থেকে আসা। এই দেশের লোকেরা কোনো একজন রাজা খুঁজে পাওয়া যায় না। রাজা গণেশ ছিলেন 10-12 বছর, তার ছেলে জালালউদ্দিন সে আবার ধর্মান্তরিত হয়ে মুসলমান হয়ে থাকবার চেষ্টা করেছে, কিন্তু ঘুরে ফিরে টিকতে পারে না। বাইরে থেকে যারা আসছে তারা রাজত্ব করেছে। সেই অর্থেই বলছি যে আমাদের রাজনৈতিক ইতিহাস উজ্জ্বল নয়। তারপরে ব্রিটিশ শাসন বাইরে থেকে এসে শাসন করেছে, তারপরে পাকিস্তানি শাসন, এইটাও তো অন্যরকম। কোনোভাবেই বাঙালি, এখানে আমাদের বাঙালি জাতীয়তাবাদ, আওয়ামী লীগের নেতৃত্বে 6 দফা আন্দোলন, হ্যাঁ 6 দফা আন্দোলন, এই সময়টাই আমাদের গোটা ইতিহাসে রাজনৈতিক দিক থেকে সবচেয়ে উজ্জ্বল, এবং ঐতিহাসিকভাবে এই সময়টা ছিল। শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব যতটা তার নিজের ব্যক্তিগত মেধার গুণে, প্রতিভার গুণে, ঠিক ততটাই তখনকার সামাজিক বাস্তবতা প্রেক্ষাপটে তৈরি হয়েছে। তো যাই হোক, 72 সাল থেকে তো আমরা সেই উজ্জ্বল সময়টা আর রক্ষা করছি না, এবং অচিরেই আমরা নির্বাচন করে সরকার গঠন করব, এই নির্বাচন কমিশন আমরা রক্ষা করতে পারছি না। এইরকম একটা দুঃখজনক বাস্তবতার মধ্যে আমাদের ঐতিহ্যগত নির্বাচন ঠিক হচ্ছে না। এর মধ্যে এই আজকের সভা করণীয় কি? হ্যাঁ, করণীয় নির্বাচন কমিশন অথবা রাষ্ট্রপতি এই ব্যাপারে বিশেষ কিছু করতে পারবেন না। তারা নির্বাচন কমিশন সবচেয়ে ভালো লোক দেখে তৈরি করে দিতে পারেন, কিন্তু রাজনৈতিক দলগুলোর, বিশেষ করে প্রধান 2 দলের রাজনৈতিক চরিত্রের উন্নতি দরকার, এবং আপনি বলছেন তাদের ভিতরে গণতন্ত্র দরকার, পরিবর্তন প্রয়োজন, সংস্কৃতি মানে মৌলিকভাবে পরিবর্তন করা দরকার। এখন রাজনীতিতে অপসংস্কৃতি আছে, সংস্কৃতি আমাদের অর্জন করতে হবে। এটা জাতীয় জীবনে সব নাগরিকেরই অর্জন করতে হবে, বিশেষভাবে যারা আমাদের এখানে আলোচনা এসেছে যে রাজনৈতিক দলগুলোর ভূমিকা, রাজনৈতিক নেতৃত্বের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভালো একটা নির্বাচন করার জন্য, এবং জনগণ একটা ভালো নির্বাচনের দিকে তাকিয়ে আছে। ভালো নির্বাচন নির্ভর করে আমাদের রাজনৈতিক দলগুলোর উপরে, বিশেষ করে বড় দলগুলোর উপরে। নির্বাচন কমিশন আমার ধারণা যথেষ্ট সতর্কভাবে আগেও কাজ করেছেন, এখনো কাজ করবে, এবং আমরা কথা বলেছি, কিন্তু আরও যারা ছিলেন, এবং আমি বলবো স্বয়ং রাষ্ট্রপতি, তারা সবাই চেষ্টা করছেন সংকট উত্তরণের। আমরা আশা করতে চাই আলোচনা যখন শুরু হলো নিশ্চয়ই সংকট উত্তরণের একটা পথ আমরা পাবো। আপনাকে অনেক ধন্যবাদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক, আপনি একটু দেরি করেছেন। আপনার কোনো শেষ কথা যদি থাকে? শেষ কথা যেটা আমার মনে হয় যে আমরা সবাই সেই জায়গায় একমত যে আমরা অবশ্যই এমন একটা কমিশন দেখতে চাই যে কমিশন
সৎ, বিবেকবান এবং সবচেয়ে বড় কথা অঙ্গীকার নিয়েই স্বচ্ছতার কাজ সঙ্গে করছে। অঙ্গীকার, এবং আরেকটা কথা এখানে বলতে হবে যে শক্তভাবে কাজ করছে, শক্ত। কোন রকম অন্যায় চাপের কাছে যেটা মাথা তারা নিচু করছে করেছিলেন। না। আপনাকে আর সময় দিলাম না, আপনাকে অনেক ধন্যবাদ ব্রিগেডিয়ার জেনারেল এটা অবসরপ্রাপ্ত অন্যদিক সাখাওয়াত থেকে হোসেন। ধরেন ওসি ইউএনও এবং ডিসির উপরে অনেকটুকু নির্ভর করে, অনেক কিছু নির্ভর- ওসি ইউএনও প্রশাসনের উপর অনেক নির্ভর করে। আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, ৭১-এর সাথে থাকবেন।